আপনারা জানেন যারা রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমানের অন্ধ ভক্ত আছে বা এদের যারা সুবিধাভোগী তাদের ভিতর থেকে নতুন বয়ান সামনে হাজির করা হয়েছে। সেই বয়ান সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এবং সেই সাথে জানাবো নতুন একদল আল্লাহর ফেরেশতা বাংলাদেশের বুকে নেমে এসেছে। তারা এত নিষ্পাপ এবং মাসুম এবং তারা যে ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানে না তার একটা ভিডিও আমি আপনাদেরকে শেষে দেখাবো। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, যাকে অনেকে শিলং সালাউদ্দিন বলে থাকেন, অনেকে মনে করে থাকেন যে অত্যন্ত সূক্ষ্মভাবে ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছেন এবং এখন ভারতের এজেন্ডা চমৎকারভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করছেন। অত্যন্ত সূক্ষ্মদর্শী লোক এই সালাউদ্দিন আহমেদ একটা তোলপাড় সৃষ্টিকারী ঘোষণা দিয়েছেন। এটা বিএনপির জন্য একটা মহা দুঃসংবাদ এবং এই ঘোষণা যদি বাস্তবায়িত হয় এটা জামাত শিবির এনসিপির জন্য একটা স্বস্তির বার্তা। আসলে কি বিএনপির উপর আস্থা রাখা যায়? কিন্তু এটাও মানতে হবে, এই সংবিধান মানতে গেলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানা লাগবে, এই নির্বাচন তো অবৈধ হবে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গেছেন তাও তো অবৈধ হবে, গণভোট যদি অবৈধ হয় তো আপনার এমপিগিরিও তো অবৈধ হবে। 168 আসনে জেতবার যে সম্ভাবনা, সেখানে 100কে থামিয়ে দিয়ে 68কে থামিয়ে দেওয়া হয়েছে। যে ইঞ্জিনিয়ারিং আপনারা সেখানে ছিলেন, আপনাকে বলতে হবে আপনার সাথে ইঞ্জিনিয়ারিং কারা কারা জড়িত ছিল। আপনারা গতকাল তারেক রহমানের ইফতার যে আয়োজন করেছেন রাষ্ট্রদূতদেরকে নিয়ে, সেটা দেখেছেন কিনা? দেখে থাকলে আপনারা ফিল করেছেন কিনা যে তারেক রহমানের পাশের চেয়ারে ভারতীয় হাই কমিশনার তার ওয়াইফকে নিয়ে বসেছেন, যেখানে তারেক রহমান নিজের ওয়াইফ মেয়েকে নিয়ে বসেছেন সেই ভিআইপি টেবিলে ভারতীয় হাই কমিশনার। কিন্তু সেখানে পৃথিবীতে কি আর কোনো ভিআইপি নাই? আমাদের কি আর কোনো দেশের রাষ্ট্রদূতরা নাই যারা নাকি তারেক রহমানের পাশের চেয়ারে বসতে পারতেন? কিন্তু কেন তারেক রহমানের পাশেই ভারতের হাইকমিশনার তার ওয়াইফকে নিয়ে বসতে হবে? এই প্রশ্ন কিন্তু জাতির বিবেকে জেগে উঠেছে। তাদের সামনে একটাই কোরআন আছে, বাইবেল আছে, তার নাম হচ্ছে সংবিধান। যদি সংবিধান সব হয় তাহলে জনাব তারেক রহমান এই মুহূর্তে প্রধানমন্ত্রী নয়, আপনাদের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মেনে নেওয়া উচিত। সংবিধান মেনে যদি চলতে হয় তাহলে এই নির্বাচন অবৈধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, যাকে অনেকে শিলং সালাউদ্দিন বলে থাকেন, অনেকে মনে করে থাকেন যে অত্যন্ত সূক্ষ্মভাবে ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছেন এবং এখন ভারতের এজেন্ডা চমৎকারভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করছেন। যেমন ভারতের প্রেসক্রিপশনে কিভাবে জুলাই সনদকে নাই করে দেওয়া হচ্ছে, নানান কিছু, এগুলোর পেছনে এই শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন আহমেদকে অনেকে দায়ী করছেন। অত্যন্ত সূক্ষ্মদর্শী লোক এই সালাউদ্দিন আহমেদ একটা তোলপাড় সৃষ্টিকারী ঘোষণা দিয়েছেন। এটা বিএনপির জন্য একটা মহা দুঃসংবাদ এবং এই ঘোষণা যদি বাস্তবায়িত হয় এটা জামাত শিবির এনসিপির জন্য একটা স্বস্তির বার্তা। আসলে কি বিএনপির উপর আস্থা রাখা যায়? আসলে কি তারা এটা করতে পারবে? বেশ কয়েকটা বিষয়ে এই সালাউদ্দিন আহমেদ নিয়ে এসেছেন, তার মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শীঘ্রই অভিযান। এখন ইন্টারেস্টিংলি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকার মধ্যে জামাত শিবির কাউকে ফেলানো যাবে না, কারণ জামাত শিবিরে কেউ সন্ত্রাস না এবং কেউ চাঁদাবাজ না। এখন চাঁদাবাজ সন্ত্রাসের তালিকা করলে এনসিপি কাউকেও পাওয়া যাবে না, কারণ তারাও কেউ সন্ত্রাস এবং চাঁদাবাজ না। তাহলে চাঁদাবাজ এবং সন্ত্রাসের তালিকায় কারা পড়বে? নিঃসন্দেহে বিএনপি পড়বে। মানে বিএনপির যারা চাঁদাবাজি এবং সন্ত্রাসী করে তারা তালিকাভুক্ত হবে এবং তারা গ্রেপ্তার হবে। অনেকটা খালেদা জিয়ার অপারেশন ক্লিন হার্ট টাইপের, যদিও সেখানে ক্রসফায়ার ছিল, এবার ক্রসফায়ার থাকবে না, জাস্ট গ্রেপ্তার থাকবে। বিএনপির অতি গুরুত্বপূর্ণ অনেক নেতা এই চাঁদাবাজির সাথে জড়িত, অনেক রাঘব বল আছে, তাদেরকে কি ধরতে পারবে? না, লোক দেখানো দুই একটা সিসকে চোর ধরবে। দর্শক, প্রথম কথা হচ্ছে যে আমরা চাই যে সালাউদ্দিন আহমেদ এটা করে দেখাক তার হ্যাডম কি, কতজন চাঁদাবাজকে ধরতে পারেন এবং কতজন সন্ত্রাসীকে ধরতে পারেন, আসলে কেমন তালিকা করতে পারেন আমরা দেখি। যেহেতু এখানে চাঁদাবাজ এবং সন্ত্রাসী তালিকায় অ্যাটলিস্ট বিরোধী দলের কাউকে ফাঁসানোর সুযোগ নাই, অতএব দেখি বিএনপি কি করতে পারে। এটা পুরোপুরি একটা বিএনপির উপর থেকে একটা এক্সপেরিমেন্ট যাবে, আমরা অপেক্ষায়। নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে বিএনপি এরকম কিছু পারবে বলে মনে হচ্ছে না। সর্বোচ্চ কিছু স্যাসরা বিএনপিকে ধরতে পারবে, কিন্তু বাস্তবে হচ্ছে বিএনপির যে অর্গানোগ্রাম, তাদের যে সাংগঠনিক কাঠামো স্ট্রাকচার, এগুলি হচ্ছে একটা চাঁদাবাজি স্ট্রাকচার। এখানে বিএনপির একদম ওয়ার্ড পর্যায়ে নেতারা চাঁদাবাজি করে ইউনিয়ন পর্যায়ে দেন, ইউনিয়ন পর্যায়ে থানায় দেন, থানা জেলায় দেন, জেলা মহানগরকে দেন, সেখান থেকে কেন্দ্রেও যায়, একসময় লন্ডন যেত। তো চাঁদাবাজি এটা একটা চমৎকার চেইন অফ কমান্ডে চলে বিএনপি থেকে, এবং এটার ইমপ্লিমেন্টেশনটা দেখবেন সবসময় যে চাঁদার নামে এটা চলে তা না। যেমন বিএনপিতে যদি কোনো পদ পেতে হয় তাহলে প্রচুর টাকা খরচ করতে হয়, টাকার বিনিময়ে ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন সেক্রেটারি, এইসব পদবি পাওয়া যায়, এমনকি ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি পদ পাওয়া যায়। এখন যারা টাকা দিয়ে পদ কিনে, এমনকি যারা এমপি হয়েছে তারা টাকা দিয়ে অনেকে এমপি পদ কিনেছে, নমিনেশন বাণিজ্য নিয়ে অনেক কথাবার্তা আছে। আর আমরা দেখেছি যাদের টাকা আছে তারা জিতে গেছে, যাদের অনেক টাকা তারা যেভাবেই হোক সিস্টেম করে জিততে পেরেছে, জেতার কথা ছিল না। যেমন বিএনপির একজন এমপি ক্যান্ডিডেট, তাকে ডিমোট করা হয়েছে, তার শিক্ষামন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী, এখন সেখান থেকে প্রাথমিক ও গণশিক্ষায় নামিয়ে দেওয়া হয়েছে, শিক্ষাটা ওখান থেকে বাদ দেওয়া হয়েছে। ববি হাজাজ টাকার কুমির, বাপের অস্ত্র ব্যবসার টাকা, কিন্তু স্বাভাবিকভাবে এমপি হওয়ার কথা নয়, টাকার বিনিময়ে এমপি হয়েছে। মির্জা আব্বাস টাকার টাকা এমপি হয়েছেন। আব্দুল্লাহ আল মিন্টু, অনেক অভিযোগ, তাই এমপি ক্যান্ডিডেট হতে পারারই কথা না, কিন্তু চোখ বুঝে ওই জেলা প্রশাসক তাকে বৈধতা দিয়ে দিয়েছে, আবিলও তিনি টিকে গেছেন। তো দর্শক, এই যে টাকা পয়সা লেনদেন, এগুলো কোথা থেকে আসে? এগুলোর মূল সোর্স হচ্ছে চাঁদা। এর মানে আপনি চাঁদাবাজি করবেন, আপনি চাঁদাবাজি করে টাকা জমিয়ে তার বিনিময়ে পদ পাবেন।
তারপরে যে টাকা আপনি দিয়েছেন পদ পাওয়ার জন্য ওর চাইতে 100 গুণ বেশি আপনাকে ইনকাম করতে হবে। কিভাবে? চাঁদাবাজি করে। এটা হচ্ছে বিএনপির একটা প্রতিষ্ঠিত নীতি। বিএনপির প্রত্যেক নেতা এর সাথে জড়িত। এই জন্য প্রকৃতপক্ষে চাঁদাবাজির কোনো বিচার বিএনপি করতে পারবে না, তাহলে বিএনপি থাকে না, কারণ এটা তাদের অর্গানোগ্রামের সাথে জড়িত। তাহলে কি করতে পারবে? ওই যে কিছু স্যাঁচা চাঁদাবাজকে ধরতে পারবে যাদের গুরুত্বপূর্ণ পদ পদবি নাই, কিন্তু চাঁদাবাজির মূল শেল্টার দাতা যাদের প্রশ্রয় বিএনপি চাঁদাবাজি করে তাদেরকে কিছু করতে পারবে না, এটা স্পষ্ট। কিন্তু তারপর ওই 2-4 জন স্যাঁচা ধরুক, তা তো কিছু তো হয়। যেমন হাসিনা খুব প্রশংসা পেয়েছিল তার দলের ভিতর শুদ্ধি অভিযান চালিয়ে, সেই শুদ্ধি অভিযানের রশি এখন অনেকে টানতে হচ্ছে। যেমন এই যে সম্রাট, যুবলীগ নেতা সম্রাট, সাবেক মাদ্রাসা ছাত্র, দেখতে জামাত জামাত লাগে, এই সম্রাটের 20 বছর জেল হয়েছে। এই সম্রাটকে হাসিনা শুদ্ধি অভিযান নামে ধরেছিল, অথচ সম্রাটের বসেরা হাসিনার মন্ত্রী ছিল। জিকে শামীমকে ধরেছিল, ক্যাসিনো বিরোধী অভিযানের নামে এরকম অনেকে ধরেছিল, অথচ যাদেরকে ধরেছিল তাদের বস এরা ছিল হাসিনার আশেপাশে। তারপর হাসিনা ওই সম্রাট জিকে শামীম এই টাইপের হেভিওয়েট কিছু ধরতে পেরেছিল, কিন্তু বিএনপি এরকম হেভিওয়েট কাউকে ধরতে পারবে না। যেমন সম্রাট যুবলীগের প্রেসিডেন্ট ছিল একটা ইউনিটের বা সেক্রেটারি, দুইটার একটা হবে, মনে নেই, ঢাকা মহানগর দক্ষিণের, ধরে নিলাম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কিংবা সেক্রেটারি ছিল, দুইটার একটা। এখন কোনো মহানগরী সভাপতি সেক্রেটারি টাইপের ছাত্রদল যুবদল কিংবা যুবলীগের ছিল সম্রাট, অথবা বিএনপির যে বিভিন্ন অংশগ্রহণ আছে, কোনো মহানগরী পর্যায়ের সভাপতি সেক্রেটারি পর্যায়ের কাউকে ধরুক পারবে না। একদম রুট লেভেলে কিছু স্যাঁচা মাদক ব্যবসায়ী কাম চাঁদাবাজকে ধরবে, যাক তারপর ধরুক। এখন এটাও যদি হয়, এটাও জামাত শিবির এনসিপির জন্য একটা স্বস্তির খবর, কারণ আমরা তো মাঠ পর্যায়ে সমস্ত খোঁজ খবর রাখি। মাঠ পর্যায়ে যারা জামাতকে এখন ডিস্টার্ব করে মূলত ওই মাঠ পর্যায়ে একদম স্যাঁচা বিএনপি গুলো। বিএনপির পদধারী গুরুত্বপূর্ণ লোকজন তারা বড় বড় চাঁদাবাজি করলো জামাতের সাথে শত্রুতা জড়ায় না। আর হেভিওয়েট চাঁদাবাজ যারা, তারা কিন্তু প্রতিপক্ষ বা অন্যান্য দল সবার সাথে সুসম্পর্ক রাখে, কিন্তু জামাতকে ডিস্টার্ব করে একদম রুট লেভেলের স্যাঁচরা। তো রুট লেভেলের স্যাঁচরা ধরা পড়বে, এতে তেমন কোনো সন্দেহ নাই। কারণ এই চাঁদাবাজি দমনের নামে এটা যদি বিএনপি না দেখাতে পারে, তাহলে বিএনপির কপালে বিপদ আছে, ক্ষমতা ধরে রাখা তার জন্য কঠিন হবে। তো দর্শক, বিএনপির মাঠ পর্যায়ে যারা স্যাঁচরামি করেন সালাউদ্দিন সাহেব আপনাদেরকে ধরবে, এতটুকু আমরা বলতে পারি। তবে বড় বড় যারা রাঘব বল এদেরকে ধরতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, চাঁদাবাজ সন্ত্রাসী তালিকা প্রকাশ করে শীঘ্রই অভিযান চালানো হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, বর্তমান সরকার প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা প্রতি উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনা। বিএনপির মনে তো স্বস্তি চাঁদাবাজিতেই, জামাত শিবির এনসিপির মনে স্বস্তি আসবে যদি এটা করতে পারে। পাশাপাশি যারা অবৈধ অস্ত্র বহন করে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরও পৃথক তালিকা তৈরি করে যাচাই বাছাই শেষে আইনের আওতায় আনা হবে। এখন এগুলো অতীতে এই ধরনের কাজ করা হলে বিরোধী দল টার্গেটে পড়তো, যেমন আওয়ামী লীগ করলে বিএনপি টার্গেটে পড়তো, কিন্তু এবার হিসাবটা ভিন্ন। এবার সরকার এই সন্ত্রাসীদের তালিকা করলে বিরোধী দল জামাত তালিকা করার কোনো সম্ভাবনা নেই, কারণ জামাতের কারোর সাথে অস্ত্র থাকে না, এ ধরনের কেউ জামাতের সাথে জড়িত থাকে না। আইনের শাসন প্রতিষ্ঠা করা নাকি বিএনপির উদ্দেশ্য, এটা কিছুতেই পারবে না। আইনের শাসন এবং বিএনপি এই দুইটা পরিভাষা একসাথে যায় না। প্রত্যেক থানা এটা বিএনপি যে মোটেও পারবে না, বোঝা যায় যে এই যে দুদক পিএসসি থেকে শুরু করে এগুলোর নীতি, এগুলোর চেয়ারম্যান কমিশনার বা পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিএনপি একদম ফেসিবাদী নীতিমালা অনুসরণ করছে। অতএব আইনের শাসন তাদের পক্ষে সম্ভব না। থানাগুলো সব বিএনপি পার্টি অফিস টাইপের। তো দর্শক, হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে, কিন্তু এই তদন্তের কোনো কুল কিনারা আমরা কোনোদিন দেখবো না। সাগরণী হত্যাকাণ্ডের মতো রহস্যই থেকে যাবে। আপনারা জানেন, যারা রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমানের অন্ধভক্ত আছে বা এদের যারা সুবিধাভোগী, তাদের ভিতর থেকে নতুন বয়ান সামনে হাজির করা হয়েছে। সেই বয়ান সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, এবং সেই সাথে জানাবো নতুন একদল আল্লাহর ফেরেশতা বাংলাদেশের বুকে নেমে এসেছে। তারা এত নিষ্পাপ এবং মাসুম, এবং তারা যে ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানে না, তার একটা ভিডিও আমি আপনাদেরকে শেষে দেখাবো। তার আগে আমরা চলুন এই খলিলুর রহমান এবং রেজওয়ানা হাসানের যে অপকর্ম, এদের এই অপকর্মের প্রতিবাদে জামাত ইসলাম শুক্রবার জুমার পরে বাইতুল মুকাররম থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। সেখানে লোকারণ্য হয়ে গেছে, হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে। এটি হবারই কথা, কারণ তারা এত জঘন্য কাজ করেছে যে দীর্ঘ 17 বছর পরে মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে, সুযোগ পেয়েছে। সেই ভোটাধিকার প্রয়োগ করার পরে তাদের সেই ভোটকে বানচাল করে দেওয়া হয়েছে। তাদের পছন্দের প্রার্থীকে, তারা যাদেরকে পছন্দ করে ভোট দিয়েছে যে তারা তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে মহান জাতীয় সংসদে গিয়ে, তাদের সেই আশা এবং আকাঙ্ক্ষার বুকে লাথি মেরে এরা ফল উল্টিয়ে অন্য কাউকে সেখানে এনে বসিয়ে দিয়েছে। এবং ফল ডাকাতিটা কোন পর্যায়ে হয়েছে দেখুন, 168কে 68 বানিয়ে দিয়েছে। আপনি চিন্তা করতে পেরেছেন? তো যাই হোক, জামাত ইসলাম এদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। দেখুন মিছিলে মানুষের সমাগমের অবস্থা দেখুন। শুধু তাই নয়, এই যে মিছিল, এই যে মানুষের প্রতিবাদ, এই যে বিক্ষোভ, এই বিক্ষোভের পরে মানুষ, উত্তেজিত জনতা, যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরেও তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করতে পারে নাই, এই কুচক্রী মহলের কারণে তাদেরকে দেখুন জুতাপেটা করেছে। এখন কথা হচ্ছে, এই খলিলুর রহমানের আজ এই পরিণতি কেন ভোগ করতে হলো? তিনি তো এখনো জীবিত এবং তিনি এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী। কি দরকার ছিল? মানুষের কতটুকু প্রয়োজন হতে পারে, একজন মানুষের কতটা সম্মান প্রয়োজন হতে পারে,
তিনি তো সবেমাত্র কয়েকদিন আগে সর্বোচ্চ সম্মান বাংলাদেশের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, তাকে আবার একটা অসৎ উপায় অবলম্বন করে তাকে বিএনপির ভিতরে গিয়ে তাকে এই অপকর্ম করতে হলো। তিনি কিভাবে বিএনপিকে আশ্বস্ত করেছে এবং প্লিজড করেছে দেখুন। মাত্র কয়েক মাস আগে, 2 মাস আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমির খসরু মাহমুদ এবং ইশরাক হোসেন প্রত্যেকেই এই খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করেছে। যে কোনো মূল্যে তারা এই খলিলুর রহমান এবং নাসিমুল গনি, বর্তমান যে মন্ত্রী পরিষদ সচিব, এই দুজনের বিদায় করার জন্য তারা আলটিমেটাম দিয়েছিল। তারা দুইজনই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে বিএনপি সরকারের। তাহলে এর দ্বারা কতটুকু উপকৃত হয়েছে বর্তমান সরকার, এবার চিন্তা করুন। এই খলিলুর রহমান আর একটি অসত্য বাণী তিনি বাংলার মানুষের সামনে উপস্থাপন করেছেন। আমেরিকার সাথে যে চুক্তিটি হয়েছিল, এই চুক্তির ব্যাপারে যখন সমালোচনা শুরু হলো, খলিলুর রহমান একেবারে সুবোধ বালকের মতো অসত্য কথাটাকে তিনি কিভাবে সত্যের মতো বর্ণনা করে গেলেন যে আমরা শুধু এই চুক্তি একা করি নাই, এই চুক্তি যখন করা হয়েছে তখন বিএনপি এবং জামাত উভয়ের সাথে আলাপ আলোচনা করে সলা পরামর্শ করেই এই চুক্তি করা হয়েছে। তার এই বক্তব্যের কয়েক ঘন্টা পার হতে না হতেই জামাত আমির ডক্টর শফিকুর রহমান তার অসত্য বচনকে জনসম্মুখে প্রকাশ করে দিয়েছে। দেখুন, জামাত আমির বলেছে যে না, তিনি এইভাবে মিথ্যাচার করতে পারেন না রাষ্ট্রীয় এরকম গুরুত্বপূর্ণ পদে থেকে। আমরা বারবার তাদেরকে বলেছি, জামাত আমিরের ভাষায়, যে আমরা বারবার বিগত সরকারকে বলেছি আপনারা যেখানে যে চুক্তি করেন অবশ্যই বিএনপি এবং আমাদেরকে ডেকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে তাদের সাথে সলা পরামর্শ করে আপনারা সিদ্ধান্ত নিন। কিন্তু তারা আমাদের পাত্তা দেয় নাই, আমাদের কথা তারা কর্ণপাত করে নাই। অথচ এখন যখন বিপদে পড়েছে তখন বলা হচ্ছে যে আমাদের সাথে আলাপ করেছে। আদতে তারা এই বিষয়ে আমাদের সাথে কোনোদিন আলাপই করে নাই। চিন্তা করেছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থেকে শপথ নিয়ে কিভাবে এরকম কোট্টাই পোড়া লোকগুলো, শিক্ষিত মানুষগুলো কিভাবে অসত্য কথাকে সত্যের মতো প্রচার করে যায়, বলে যায় নির্দ্বিধায়, অবলীলায়। সুতরাং মানুষ যখন এই পর্যায়ে নেমে যায় তখন তো তার ওই ভিডিওতে যা দেখলেন, ওই জুতার বাড়ি ছাড়া আর কপালে কিছু থাকে না। আপনার ক্ষমতায় থাকার পরেও যদি জুতার বাড়ি কপালে জোটে, আপনি ক্ষমতা থেকে নামার পরে জনগণ আপনার কি করবে আপনি কি বুঝতে পেরেছেন? এখন জনগণের ভিতর থেকে প্রবল কানাঘুষা শুরু হয়েছে যে রেজওয়ানা হাসান কেন হঠাৎ করে এই সত্য কথাটি বলে দিলেন। অনেকেই বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে তাদের দুইজনকেই মন্ত্রণালয়ে নেওয়ার কথা ছিল, বিএনপির মন্ত্রী পরিষদে যুক্ত করার কথা ছিল। কিন্তু বিএনপি যখন শুধুমাত্র খলিলুর রহমানকে নিয়েছে, রেজওয়ানা হাসানকে নেয় নাই, তখন রেজওয়ানা হাসান এই সত্যটা বলে দিয়েছে। এবং আরো হয়তো অনেক কিছু আসবে সামনে। এখন অনেকেই যারা খলিলুর রহমান এবং রেজওয়ানা হাসানের বর্তমান ফ্যান হয়েছেন, নতুন ফ্যান হয়েছেন, বা এই সরকারের যারা অংশীজন, তারা বারবার বলার চেষ্টা করছে জামাত ইসলামের এই মুভমেন্টকে, এই রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমান বিরোধী অ্যাক্টিভিজমকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে যে রেজওয়ানা হাসান তো কোথাও জামাতের নামটাও উল্লেখ করে নেই। তাহলে এই গান্ডুর দল জামাতকে বলছে যে এই গান্ডুর দল সাংবাদিক সম্মেলন করছে রেজওয়ানা হাসানের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ এত ছাগল না, সবাইকে আপনার মতো ছাগল ভেবেন না। রেজওয়ানা হাসানের 25 মিনিটের বক্তব্য প্রত্যেকেই শুনেছে, আপনিও শুনেছেন। এখন তিনি পরিষ্কারভাবে বিরোধী দলের কথা উল্লেখ করেছেন। সাংবাদিক কিন্তু তাকে টোপ দিয়ে, তার কথা এক পর্যায়ে কিন্তু ভালোভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু চতুর সাংবাদিক তাকে কিন্তু ওইখানে টোপ দিয়ে টেনে এনেছে, তাকে ভিতরে ঢুকিয়ে এনেছে। তিনি একটা পর্যায়ে ঠিকই আছে, অন্য ধরনের একটা আলোচনা করছিলেন, সেই আলোচনার ভিতরে একটা পর্যায়ে তিনি প্রথমেই হুট করে উগ্রপন্থা নিয়ে আসেন। উগ্রপন্থা আনতে আনতেই তিনি কি করলেন দেখেন, কত চতুরতার সাথে এই উগ্রপন্থাকে তিনি জুড়ে দিলেন জামাতের সাথে। তিনি প্রশ্ন করলেন যে এই উগ্রবাদের একটা অংশ তো, একটা পার্ট তো এখন বিরোধী দল, প্রধান বিরোধী দল। আপনি চিন্তা করতে পেরেছেন? তার মানে কি জামাত ইসলামকে এখানে টেনে আনলো। এখন রেজওয়ানা হাসান বুঝে হোক আর না বুঝে হোক, তিনি কিন্তু ওই কথাটাকে ধরতে পারেন নাই, সাংবাদিকের ওই চতুরতা তিনি ধরতে পারেন নাই। তিনি একেবারে সুবোধ বালিকার মতো গড়গড় করে বলে দিলেন যে হ্যাঁ, তারা বিরোধী দলে আসলেও আমরা কিন্তু তাদের মেইন স্ট্রিমে আসা ঠেকাতে পেরেছি, আমরা তাদেরকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছি, আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই। বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে, যেটা নারী শক্তির একটা পার্ট। এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। মানে কি, সাংবাদিকের প্রশ্ন যদি আপনি ফলো করেন, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে বিরোধী দল কি এখন আওয়ামী লীগ, বিরোধী দল কি এখন জাতীয় পার্টি, জামাত ইসলাম কি এই ফিডারে দুধ খায় আপনাদের মতো? সুতরাং এই যুক্তি আপনাদের ঢোপে টেকে না যে জামাত ইসলামের কথা থেকে সেখানে উল্লেখ করে নাই, পরিষ্কার করে তিনি উল্লেখ করেছেন। এখানে না বোঝার কোনো কিছু নেই। যদি আপনি না বোঝার ভান করেন তাহলে আপনার দুইটা অবস্থা, হয় আপনি বোঝেন না অথবা আপনি বুঝেও বালির ভিতরে মুখ বুঝে থাকেন। যাই হোক, সর্বশেষ আপনাদেরকে যে ফেরেস্তা দেখাতে চেয়েছি, একদল ফেরেস্তা হচ্ছে যাদের কোনো পাপ নাই, যারা কোনোদিন কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকতে পারেন না। এই যে 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার আমলে তো ছাত্রলীগ, যুবলীগ এক ধরনের চাঁদাবাজি করেছে, ছিনতাই করেছে, বাংলাদেশকে ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। শেখ হাসিনা বিদায় নেবার পরে 6 আগস্ট থেকে, 5 আগস্ট শুধু বন্ধ ছিল, 6 আগস্ট থেকে এই যে রাস্তার চাঁদাবাজি, তারপরে ফুটপাতের চাঁদাবাজি, এই টেন্ডারবাজি, দখলবাজি, বালুমহল দখল, ইটমহল দখল, জলমহল দখল, এগুলো কারা করছে? আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে, না মাটির নিচ থেকে কেউ অন্য কোনো দল নাজিল হয়ে করছে? কারা করছে?
এই যে মানুষের দোকানে দোকানে গিয়ে চাঁদা চাওয়া হচ্ছে, রিক্সা চালকদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে, টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদা চাওয়া হচ্ছে, চাঁদা না দিতে পারলে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই মাত্র 12 তারিখের পরে অর্থাৎ নির্বাচনের পরে থেকে আজ পর্যন্ত 55 জনকে পিটিয়ে হত্যা করেছে চাঁদা না দেওয়ার অপরাধে। এগুলো কারা করছে? অথচ একজন ফেরেশতা দেখুন তিনি কিভাবে নিজেকে ফেরেশতা হিসেবে দাবি করলেন। ঢাকা শহরে কোথাও কি যুবদলের কোনো সময় দেখছেন যে ফুটপাত দখল অমুক তমুক চাঁদাবাজি? আমরা সবসময় বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশনা মেনে এমন ভাবে কঠোর হয়েছে যে একটা যুবদলের ছেলে তারা যে সঠিক ওয়েতে ব্যবসা করবে, ফেয়ার ব্যবসা করবে, সেই জিনিসটাও ভয় পাচ্ছে যে আমরা মনে হয় কোনো কিছু করতে গেলে আমাদেরকে বহিষ্কার করে দেবে। আমরা জিরো টলারেন্সে আসি এবং আমরা নিজেরাই আইনের প্রতি শপথ করে দিই। আমরা কেউ যদি বিপদগামী হয়ে যায় বহিষ্কারের সাথে সাথে লিখে দিই যে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে। বুঝতে পেরেছেন? এদের কোনো পাপ নাই, এরা ভাজা মাছ উল্টে খেতে জানে না, এরা এত নিষ্পাপ মাসুম। এই যে বাংলাদেশে যা কিছু এখন হচ্ছে, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, এগুলো যা হচ্ছে, এগুলো মাটির নিচ থেকে কোনো একটা আজীব প্রাণী, আজীব জীব উঠে এসে এগুলো করছে। ওনারা এগুলোর ধারও ধারে না, ওনারা এটা বোঝেই না। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।